এই থাই পদ্ধতিতে লেবু গাছ, ডুমুর গাছ এবং অ্যাভোকাডো বা পেয়ারা গাছের প্রয়োগ করে আমরা যে ফলাফল পেয়েছি তা সত্যিই চমকপ্রদ। ফলাফলগুলো অবাক করার মতো, কারণ শিকড় গজানোর হার অত্যন্ত বেশি এবং এই পদ্ধতিটি বাড়িতে খুব সহজেই অনুসরণ করা যায়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের কাটিংয়ে থাকা প্রতিটি কুঁড়ি বা নতুন অঙ্কুর সম্পূর্ণ স্বতন্ত্র একটা নতুন গাছে পরিণত হতে পারে। একটি এয়ার লেয়ারিং পদ্ধতির তুলনায়, যা কেবল একটা গাছ দেয়, এই পদ্ধতিতে তুমি একটিমাত্র ডালের অংশ ব্যবহার করেই অনেকগুলো গাছ তৈরি করতে পারো। এতে একটু যত্নের দরকার হয়, ঠিক আছে, কিন্তু একবার শিখে নিলে তুমি অবশ্যই আমাকে ধন্যবাদ দেবে, কারণ ফলাফল সত্যিই অসাধারণ। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ আমি এখন যে বিষয়গুলো ব্যাখ্যা করব তার কোনোটা যেন তোমার মিস না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। চল শুরু করি। এই থাই পদ্ধতিতে গাছের সংখ্যা বাড়ানোর জন্য আমাদের লাগবে একটি প্লাস্টিকের বোতল, সম্ভব হলে ৮ লিটারের, কাঁচি বা কাটার, নদীর বালি বা ধোয়া বালি। তুমি চাইলে নির্মাণের বালিও ব্যবহার করতে পারো, তবে ব্যবহারের আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি তুমি সমুদ্রের বালি ব্যবহার করো তাহলে অবশ্যই একাধিকবার ধুয়ে নাও, যেন সমস্ত লবণ ভালোভাবে দূর হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পদ্ধতিতে আমাদের আর্দ্রতা থাকবে খুব বেশি, সপ্তাহের পর সপ্তাহ, ৯০% থেকে ১০০% পর্যন্ত। আর যে কোনো লবণ বা জৈব পদার্থের অবশিষ্টাংশ ছত্রাক বা পচন ধরাতে পারে। এছাড়াও লাগবে ৩টি কাটিং, প্রতিটি প্রজাতির একটি করে, একটা লেবুর কাটিং, একটা ডুমুরের কাটিং এবং একটা অ্যাভোকাডো বা পেয়ারা পালতা কাটিং, যেগুলোর দৈর্ঘ্য হবে প্রায় ১০ থেকে ১৫ সেন্টিমিটার এবং তাতে একাধিক চোখ স্পষ্ট দেখা যাবে। ৩% হাইড্রোজেন পারঅক্সাইড বা ১০ ভলিউম, যেটা আমাদের বাড়িতে থাকে। গুঁড়ো দারুচিনি, একটি স্প্রে বোতল এবং এক টুকরো তুলা, যদিও এটি ঐচ্ছিক। এটি ড্রেনেজে সাহায্য করবে আর বালু যেন বেরিয়ে না যায় তা নিশ্চিত করবে। এখন আমরা বোতলটি নিয়ে নিচের অংশটি কেটে নেব, প্রায় ৫ সেন্টিমিটার উচ্চতায়। এই বেসটাই হবে আমাদের প্রধান পাত্র। নিচের দিকে আমরা বেস থেকে প্রায় ২ সেন্টিমিটার ওপরে একটাই মাত্র ড্রেনেজের ছিদ্র করি, যাতে অতিরিক্ত পানি সহজেই বেরিয়ে যেতে পারে। এই ছিদ্রটি আমরা কাটার, সোল্ডারিং আয়রন বা সোল্ডার মেশিন দিয়ে করতে পারি, যদিও আমি কাটার দিয়ে করাই পরামর্শ দিই, কারণ এটি দ্রুত, পরিষ্কার এবং নিখুঁত। যদি ছিদ্রটা একটু বড় হয়ে যায় তাহলে তুমি একটু তুলো রাখতে পারো, যা ড্রেনেজে সুযোগ দেবে কিন্তু বালু বেরোতে দেবে না। ছিদ্রটি হয়ে গেলে আমরা পাত্রের মধ্যে ৪ সেন্টিমিটার বালু যোগ করি। ওপরের দিকে ১ সেন্টিমিটার ফাঁকা রাখা গুরুত্বপূর্ণ, যা সেচ ও বাতাস চলাচলের জন্য চেম্বার হিসেবে কাজ করবে। নদীর বালু সবচেয়ে উপযোগী, কারণ এটি ছিদ্রযুক্ত, বাতাস চলাচল করে এবং অতিরিক্ত পানি জমে না থেকে স্থায়ী আর্দ্রতা বজায় রাখে। যদি তোমার কাছে শুধু নির্মাণের বালু থাকে, তবে ব্যবহারের আগে সেটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নাও। আর যদি তুমি সমুদ্র সৈকতের বালু ব্যবহার করো, তাহলে মনে রেখো, সব লবণ দূর করতে সেটা কয়েকবার ধুয়ে নিতে হবে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ৯০ থেকে ১০০% স্থায়ী আর্দ্রতার সঙ্গে কাজ করব এবং যে কোনো অপবিত্রতা, ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষেত্রে আমরা ৩টি ভিন্ন কাটিং নিয়ে কাজ করব, একটি লেবু গাছের, একটি ডুমুর গাছের এবং একটি অ্যাভোকাডো বা পেয়ারা গাছের। ৩টির জন্যই পদ্ধতিটা একদম একই রকম। প্রতিটি ডাল আমরা ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা নিই এবং যাতে একাধিক কুঁড়ি বা বৃদ্ধির পয়েন্ট থাকে। এক পাশে আমরা আনুমানিক অর্ধ সেন্টিমিটার থেকে ১ সেন্টিমিটার চওড়া লম্বালম্বি একটি কাঠ দিই, কাটিংয়ের পুরুত্বের উপর নির্ভর করে। এই কাঠটি দিয়ে ক্যাম্বিয়ামের সবুজ স্তর তুলে ফেলতে হবে, যতক্ষণ না জীবন্ত কাঠ বের হয়। এই অংশে ক্যাম্বিয়ামটা হালকা করে ঘষে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাছটি এখানে শুকিয়ে যাবে এবং আমরা যদি এই অংশটা পরিষ্কার না করি তাহলে নতুন শিকড় গজাবে না। কাটার কাজ শেষ হলে আমরা সরাসরি সেই অংশে সামান্য গুঁড়ো দারুচিনি লাগিয়ে দিই। দারুচিনি প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং শিকড় গজানো শুরু হওয়া পর্যন্ত টিস্যুকে সুরক্ষা দেয়। এখন আমরা কাটিংগুলোকে অনুভূমিকভাবে বালির ওপর রাখি, এমনভাবে সাজাই যাতে শুধু কাটা অংশটাই সরাসরি সাবস্ট্রেটের সংস্পর্শে থাকে। সহজভাবে আমরা নিশ্চিত করি যে কাটা অংশটি সবসময় আর্দ্রতার সংস্পর্শে থাকে, কারণ এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এটি শুকিয়ে যায় তাহলে কাটিং থেকে শিকড় গজাবে না। এই অংশটি সবসময় আর্দ্র রাখা অত্যন্ত জরুরি,
তবে অতিরিক্ত পানি যেন না হয়। এখন আমরা সেচের জন্য পানি প্রস্তুত করব। 1 লিটার পরিষ্কার পানিতে আমরা 1 চা চামচ 3% বা 10 ভলিউমের হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিই। যদি ঘনত্ব বেশি হয়, যেমন 20 ভলিউম বা 6%, তাহলে প্রতি লিটারে শুধু আধা চা চামচ ব্যবহার করব। এই মিশ্রণ দিয়ে আমরা ধীরে ধীরে বালিতে পানি দেব, যতক্ষণ না অতিরিক্ত পানি নিচের ছিদ্র দিয়ে বের হতে শুরু করে। এভাবে আমরা নিশ্চিত করি যে আর্দ্রতা সমানভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু মাটি যেন অতিরিক্ত ভিজে না যায়। পরবর্তী ধাপে আমরা আমাদের প্রাকৃতিক ছত্রাকনাশক তৈরি করব, দারুচিনির ওপর ভিত্তি করে, যা ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধে আদর্শ। এর প্রস্তুতি খুবই সহজ। 1 লিটার পানিতে আমরা 1 চিমটি গুঁড়ো দারুচিনি দেব, ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না তা গলে যায়। তারপর একটা পাতলা কাপড় বা কফি ফিল্টার গিয়ে ছেঁকে স্প্রে বোতলে ঢেলে নেব। এই প্রতিকারটি আমরা প্রতি 3 দিনে একবার ব্যবহার করব। বোতল খুলে বাতাস দেওয়ার সময়ই এটি স্প্রে করব। আমরা হালকা করে বালু, কাটিং এবং মিনি গ্রিনহাউসের ভেতরের দেওয়ালগুলোতে স্প্রে করি, যাতে পরিবেশটি আর্দ্র ও পরিষ্কার থাকে। এখন আমরা বোতলের উপরের অংশটি নিই এবং এক পাশে লম্বালম্বি একটি কাঠ দিই। এটি আমাদের বোতলটি খুলে বেসের ওপর রাখতে সাহায্য করবে। এভাবে একটি ঘরোয়া মিনি গ্রিনহাউস তৈরি হবে। এই পদ্ধতিতে 90 থেকে 100% পর্যন্ত স্থায়ী আর্দ্রতা বজায় থাকবে, যা কাটিংগুলোকে স্বাভাবিকভাবে শিকড় গজাতে আদর্শ পরিবেশ দেবে। আমরা প্রোপাগেটরটি এমন একটি জায়গায় রাখি যেখানে ভালো পরোক্ষ আলো থাকে, সরাসরি রোদ এড়িয়ে। প্রতি 3 দিনে আমরা ঢাকনাটি একটু খুলে বাতাস চলাচল করি, আর্দ্রতা পরীক্ষা করি এবং দারুচিনির প্রাকৃতিক ছত্রাকনাশক প্রয়োগ করি। যদি দেখি বালুটা বেশি শুকিয়ে গেছে, তাহলে ওপর দিক দিয়ে একটু পরিষ্কার পানি যোগ করি। উপযুক্ত পরিবেশে, অর্থাৎ তাপমাত্রা 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং উচ্চ আর্দ্রতায়, শিকড় গজানোর প্রক্রিয়াটি 4 থেকে 6 সপ্তাহ সময় নিতে পারে, যা গাছের প্রজাতির ওপর নির্ভর করে। ডুমুর গাছ আর লেবু গাছ সাধারণত আগে শিকড় গজায়। অ্যাভোকাডো একটু বেশি সময় নেয়, তবে এই পদ্ধতিতে সব গাছই খুব ভালোভাবে সাড়া দেয়। এখন প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত চলে এসছে। এখন আমরা আমাদের গাছের ডালগুলো প্রোপাগেটর থেকে তুলে নিতে পারি এবং গাছগুলো বাড়ানোর কাজ শুরু করতে পারি। আমরা যা করব তা হলো শিকড় গজানো ডালটি লম্বালম্বি ভাগে কেটে নেব, যাতে পুরো ডালের দৈর্ঘ্যটাই কাজে লাগানো যায়। প্রতিটি টুকরো আনুমানিক 2 বা 3 সেন্টিমিটার লম্বা হতে পারে, এবং যদি এতে একটি কুঁড়ি থাকে তাহলে আরও ভালো। তবে যদি কুঁড়ি নাও থাকে, তাতে কোনো সমস্যা নেই। সময়ের সাথে সাথে গাছ নিজেই তার কুঁড়ি তৈরি করবে এবং কোনো সমস্যা ছাড়াই বাড়তে থাকবে। যদি আমরা ভাগ্যক্রমে কুঁড়ি বা ছোট চারা খুঁজে পাই, তাহলে সেই অংশগুলোকে সম্মান করি এবং তাদের মাঝখানে কাটা দিই। এভাবে মাত্র একটি শিকড় গজানো ডাল থেকেই আমরা একাধিক নতুন গাছ পেতে পারি, যেগুলো নতুন ফলের গাছে পরিণত হতে প্রস্তুত। এই পদ্ধতির সত্যি অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র একটা ডাল থেকেই আপনি স্বাভাবিক, সাশ্রয়ী এবং অত্যন্ত সহজ উপায়ে অসংখ্য নতুন গাছ পেতে পারেন। এই থাই পদ্ধতিটা কি দারুণ নয়? আর হয়ে গেল বন্ধু, এভাবেই সহজে থাই স্টাইলে লেবু, ডুমুর আর অ্যাভোকাডো গাছের চারা তৈরি করা যায়। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও সহজ ও পরীক্ষিত পদ্ধতি আসছে, যাতে তোমার বাগান প্রাণে ভরে ওঠে। পরবর্তীবার দেখা হবে।